নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। দলেই ভিন্ন সুর। এবার কড়া হাতে দলের রাশ ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে দিলেন এক গুচ্ছ নির্দেশ। ধমকও খেলেন বেশ কয়েকজন বিধায়ক। ছাত্র যুব সংগঠন থেকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। সম্প্রতি ঘাসফুলের অন্দরেই মাথাচাড়া দিয়েছে ভিন্ন সুর। দলে থেকে দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধেই উঠছে অভিযোগ, জানিয়ে অস্বস্তিতে তৃণমূল। তাই দলের রাশ নিজের হাতেই রাখছেন মমতা। তিনিই দলের চেয়ারম্যান, যার সিদ্ধান্ত নেওয়ার তিনিই নেবেন। বিধানসভা অধিবেশনের মাঝে বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বিধায়কদের একগুচ্ছ নির্দেশ দেন মমতা। বিধায়কদের গ্রামে গ্রামে যাওয়ার নির্দেশ। বিধানসভায় অংশগ্রহণ ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে হবে। সংবাদ মাধ্যমে বিভ্রান্তিমূলক বক্তব্য রাখা থেকে বিরত থাকতে হবে। বিভ্রান্তিমূলক বক্তব্যে রাজনৈতিক অক্সিজেন পাবে বিরোধীরা। কোনো বিধায়ক বাইরে কোনো বিষয়ে মুখ খুলবেন না। বিধায়করা মন্ত্রীদের বিভ্রান্তিমূলক প্রশ্ন করবেন না। বিধায়কদের গ্রুপ তৈরির নির্দেশ। মুখ্যমন্ত্রীর বার্তা দেবেন অরূপ বিশ্বাস। রাজ্য কি করেছে, কেন্দ্র কি পাঠায়, খসড়া তৈরি করার নির্দেশ। পরিস্থিতি দেখে বেশ কিছু জায়গায় ব্লক সভাপতি বদল হতে পারে। কারোর কোনো অসুবিধা হলে ফিরহাদ, অরূপ, দেবাশিস কুমারকে জানাতে হবে। দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে, না হলে দল ব্যবস্থা নেবে। মালদা ও মুর্শিদাবাদের বিধায়কদের নিয়ে মানস ভূঁইয়াকে দিল্লি যাওয়ার নির্দেশ। এদিন সরাসরি নাম করে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে এলাকার বাইরে না যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ বিল নিয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য সবটা ঠিক নয় বলেও জানান তিনি। খুব তাড়াতাড়ি ছাত্র যুব সংগঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। ছাত্র যুব সংগঠন ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শুধু রাজ্যের নয়, জেলা সংগঠনের পরিবর্তন হবে সূত্রের খবর। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী জানান দলের সাংগঠনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অতি দ্রুত জানানো হবে। একই সঙ্গে বাংলাদেশ ইস্যুতে বিধায়কদের মুখ খুলতে বারণ করে জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দেন মমতা। কলকাতা টিভি। ভিন রাজ্যে আলু ও পেঁয়াজ রফতানিতে রাজ্যকে অগ্রাধিকার দিতে হবে। রাজ্যের চাহিদা মিটলেই ভিন রাজ্যে আলু রফতানি। সোমবার বিধানসভায় বিধায়কদের প্রশ্নের উত্তরে অবস্থান ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাশাপাশি রাজ্যে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকে কাটল না জট। মঙ্গলবার থেকে কর্মবিরতিতে আলু ব্যবসায়ী সমিতি। আগে বাংলা, তারপর বাকিরা। আলু পেঁয়াজ রপ্তানি নিয়ে বিধানসভায় সরব মমতা। আলু রপ্তানি নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছিলেন রাজ্যকে অন্ধকারে রেখে আলু রপ্তানি করা যাবে না। সোমবার ফের বিধানসভায় সুর চড়ান মুখ্যমন্ত্রী। রাজ্যের নিজস্ব চাহিদা মিটলে তবেই অন্য রাজ্যে আলু পাঠানোর অনুমতি দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভায় বিধায়কদের প্রশ্নের উত্তরে সাফ জানান। হিমঘর থেকে আলু বের না করার বিষয়ে আলু ব্যবসায়ী সংগঠনের সিদ্ধান্তের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ। রাজ্যে আলু ও পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে বিধানসভায় ক্ষোভ প্রকাশ করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, সবটা সরকারের হাতে নেই। আলু উৎপাদনে রাজ্য দ্বিতীয়, কিন্তু কিছু ব্যবসায়ী রাজ্যে উৎপাদিত আলু বাইরে পাঠিয়ে দিচ্ছেন। আগে রাজ্যে পেঁয়াজ হতো না, এখন হচ্ছে। ভিন রাজ্যে আলু ও পেঁয়াজ পাঠানোর ক্ষেত্রে রাজ্যের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। এই বিষয়টি মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান। ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়ার পর থেকেই আলুর দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আলুর দাম নিয়ন্ত্রণ, আলু রপ্তানি সহ একাধিক বিষয়ে বৈঠক করেন কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। বৈঠক হয় হিমঘর কর্তৃপক্ষ ও আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে।
কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে বৈঠকে কাটল না জট। মঙ্গলবার থেকে কর্মবিরতিতে আলু ব্যবসায়ী সমিতি। আলোচনার রাস্তা খোলা রেখেই কর্মবিরতির পথে ব্যবসায়ী সমিতি। যদিও ধর্মঘটের হুঁশিয়ারি থেকেও বিরত থাকার অনুরোধ ও পরামর্শ দিয়েছেন মন্ত্রী বেচারাম মান্না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের কথা ভেবে, মানুষের কথা ভেবে তিনি বলেছেন যে আমাদের রাজ্যের চাহিদা মিটিয়ে যদি থাকে আমরা বাইরে পাঠাবার বা অন্যত্র পাঠাবার ব্যবস্থা করব। যে এই মুহূর্তে রাজ্যের কোনো কৃষকের কাছে আলু নেই, কোনো খুচরো আড়তদারের কাছে আলু নেই। আমরা তদন্ত করে দেখেছি 40 জন স্টোর মালিক এবং বড় ব্যবসায়ীর কাছে সম্পূর্ণ আলু চলে গেছে এবং বেশ কিছু স্টোর মালিকের তালিকা এবং ব্যবসাদের তালিকা আমরা পেয়েছি। আমরা যেহেতু আজকে সোমবার অফিস খুলেছে, আমরা আজ থেকে আরও বেশি তদন্ত করা শুরু হয়েছে এবং প্রয়োজনে সরকার কড়া ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। বৈঠকে আলু ব্যবসায়ীদের পক্ষ থেকে সমস্ত দাবি দাওয়া ও অভিযোগ লিপিবদ্ধ করা হয়। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে আলু ব্যবসায়ীদের দাবি ও সমস্যাগুলির দ্রুত সমাধানে রাজ্য সরকার যে সচেষ্ট সেই বার্তাও তাদের কাছে তুলে ধরেন মন্ত্রী বেচারাম মান্না। কলকাতা টিভি। বিধানসভায় শীতকালীন অধিবেশন। একাধিক ইস্যুতে সোমবার মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। এদিন বাংলার পর্যটন শিল্পের প্রসারে জোর দেন মমতা। হোম ট্যুরিজমের ওপর বাড়তি জোর মুখ্যমন্ত্রীর। সোমবার বিধানসভায় শীতকালীন অধিবেশন চলাকালীন হোম ট্যুরিজমের ওপর বিশেষ নজর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পর্যটন শিল্পকে উন্নত করতে হোম ট্যুরিজমের ওপর বাড়তি নজর রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে প্রচুর মানুষ ট্যুরিজমের ওপর নির্ভরশীল। পর্যটনের উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে কর্মসংস্থান যেমন বাড়ছে, সেই সঙ্গে আর্থিক উন্নতি হচ্ছে বাংলার মানুষের। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় পর্যটনের সুবিধা তৈরি হয়েছে, অনেক হোটেল হয়েছে রাজ্যে, পাহাড় থেকে সাগরে পর্যটনে উন্নয়ন হয়েছে, সেই জন্য হেরিটেজ ট্যুরিজম করা হয়েছে রাজ্যে। বিধানসভায় ট্যুরিজম নিয়ে কথা প্রসঙ্গে গঙ্গাসাগর ও কুম্ভ মেলার কথা উঠে আসে। এদিন উপনির্বাচনে জয়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করাতে এসে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল একই ফ্রেমে ধরা পড়লেন। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। নৈরাজ্য, নির্যাতন, নিপীড়ন জ্বলছে বাংলাদেশ। বন্ধ ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষের আগেই বাংলাদেশে ফিরতে ভিড় সীমান্তে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চলছে, দাবি ওপার বাংলার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের। নৈরাজ্য, নির্যাতন, নিপীড়ন জ্বলছে বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে বিছিয়ে রাখা ভারতীয় পতাকা, দিকে দিকে সংখ্যালঘুদের ওপর নির্যাতন। সর্বোপরি ইসকনের সন্ন্যাসী তথা সনাতন জাগরণ জোট সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারি। উত্তাল পড়শি দেশ, যার রেশ আছড়ে পড়েছে এদেশেও। বাংলাদেশের অশান্তির জেরে ইতিমধ্যেই সীমান্ত বাণিজ্যে ব্যাপক প্রভাব। বন্ধ ট্যুরিস্ট ভিসা, সীমান্ত সিল হওয়ার আতঙ্কে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশে ফিরতে ভিড়। চিকিৎসা না করে চলে যাচ্ছে ভয়তে। কেন ওই বলতে চাচ্ছে যে বর্ডার বন্ধ হয়ে যাবে। অনেকেই বলছেন বাংলাদেশ যেন হিন্দুদের জন্য হামলা দেশ। শান্তির নোবেল প্রাপকের দেশে অশান্তিতে টিকতে পারছেন না সংখ্যালঘুরা। এত কিছুর পরও হিন্দুদের ওপর অত্যাচার মানতে নারাজ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা অন্তর্বর্তী সরকার। উল্টে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের দাবি, বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চলছে। গণ অভ্যুত্থানের পর খুব অল্প সময়ে দায়িত্ব নিতে হয়েছিল, ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ বাংলার শিল্পী সাহিত্যিকদের। সুমন শ্রীজাতদের পাশাপাশি বাংলার রাজনৈতিক দলগুলিও ক্ষোভ প্রকাশ করেছে। দলীয় কড়া অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে আন্দোলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা।
কিন্তু কোন পথে শান্তি ফিরবে পড়শি দেশে তার যথাযথ উত্তর এখনও নেই কারোর কাছে। কলকাতা টিভি। বাংলাদেশ ইস্যুতে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপুঞ্জের কাছে পিস কিপিং ফোর্স পাঠানোর আর্জি জানাক কেন্দ্র। বিধানসভায় আবেদন মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের বিরুদ্ধে নীরবতার অভিযোগ। বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার সহ্য করবে না। রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জি জানাক কেন্দ্র। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে আবেদন মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দল ও সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের বিষয়ে কেন্দ্রের পরামর্শ মেনেই চলবে তৃণমূল। তবে গত 10 দিন ধরে কেন্দ্রীয় সরকার নীরব রয়েছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। পড়শি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেন এদিন। বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরানোর আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই রকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। সেগুলো ফিরে আসে আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না, থাকার অসুবিধা হবে না। আমরা যদি আত্মারা রুখে পাই আমরা তাদেরও আত্মারা রুখে দিতে পারি, কিন্তু কোনো ভারতীয় অত্যাচার হোক এটা আমরা নিশ্চয়ই চাই না। মুখ্যমন্ত্রীর বক্তব্য আবেদন বা প্রস্তাব আকারে কেন্দ্রীয় সরকারের কাছে বিবেচনার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কেন্দ্রকে আক্রমণের পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। একে তো উনি হেরেছেন ওনার কাছে, সেই লজ্জা এখনো যায়নি। তো ওনার দল তো হচ্ছে হিন্দুদেরকে গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলে। তো ওখানে তো প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর তো সেই ঘটনাটাই ঘটছে। ফলে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী যাকে সমর্থন করার, অর্থাৎ হুমায়ুন কবিরদের মতন লোক, এই মালদার তৃণমূলের যিনি বিধায়ক বলেছেন কি জিপ টেনে ছেড়ে দেবে, দাঁত ভেঙে দেবে, উনি ওনাদেরকে সমর্থন করবেন। শুভেন্দু বাবু তিনি ভারতীয় সংখ্যালঘুদের রক্ষার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষার জন্য তিনি আওয়াজ তুলেছেন। ফলে স্বাভাবিকভাবেই ওনাকে সমর্থন করার কোনো জায়গা নেই। বাংলাদেশ নিয়ে ক্রমেই চড়ছে পারদ। সরগরম এবার বাংলার রাজনীতি। মুখ্যমন্ত্রীর রাজ্যের পর কোন পথে হাঁটে কেন্দ্র, সেদিকেই নজর সব পক্ষের। কলকাতা টিভি। আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদনে বিক্ষোভ বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে এবং এই ঘটনাই ঘটেছে কুলপির করঞ্জলি শ্যামনগরে। সেখানে এই ঘটনা ঘটেছে এবং যেখানে বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। মানুষ প্রধান আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মানুষ, ঠিক কি ঘটনা ঘটেছে, কি কারণে বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ? দেখো অভি, তোমাকে প্রথমে বলে রাখি, কুলপি বিধানসভার যে করঞ্জলি শ্যামনগর যে গ্রামে রয়েছে, সেই গ্রাম শ্যামনগরের এলাকা কিন্তু বিজেপি পঞ্চায়েত চালিত। ওই বিজেপি পঞ্চায়েত চালিত যেহেতু রয়েছে, সেই এলাকায় কিন্তু আবাস যোজনার তালিকায় নাম এলো। সেই নামগুলো বাদ দেওয়া হয়েছে। যে সমস্ত পাকা বাড়ি রয়েছে সে সমস্ত বাড়ির নাম বাদ দেওয়া হয়েছে। সেই কারণে কিন্তু যে বিজেপির যে নেতার বাড়িতে বা বিজেপি কর্মী বাড়িতে ঘর ঘেরাও করলো যে তৃণমূল সমর্থকের কর্মীরা। কিন্তু তবে এ বিষয়ে যেহেতু ব্লক প্রশাসনে বা হচ্ছে জানানো হয়েছে যে নতুন করে সার্ভে হচ্ছে, যদি যাদের প্রকৃত প্রাপ্য তারা কিন্তু এই পাকা বাড়ি পাবে, কিন্তু যাদের পাকা বাড়ি আছে তারা কিন্তু পাবে না। সেই নিয়ে কিন্তু হচ্ছে বলা হয়েছিল। কিন্তু তারপরে কিন্তু যে কুলপির যে ব্লক সভাপতি রয়েছে তিনি যেটা জানায় যে তাদের পক্ষ থেকে কোনো বা তাদের দলীয় কর্মীরা তারা কিন্তু বিজেপির কর্মীর বাড়ি ঘেরাও করেনি।
স্থানীয় বাসিন্দারা কিন্তু এই ঘর ঘোরা করেছে, কিন্তু হচ্ছে নতুন করে আবার চেকিং হচ্ছে। চেকিং এর যদি যারা প্রকৃত প্রাপ্য তারাই কিন্তু পাবে এই যে ঘর, কিন্তু যারা প্রাপ্য নয় তারা কিন্তু বাদ যাবে। সেই নিয়ে কিন্তু এখনো কিন্তু হচ্ছে ক্ষুব্ধ এলাকার মানুষ, যে কেন আমাদের যে পাকা বাড়ি থাকাও সত্ত্বেও, আমরা তো এক সময় পাকা বাড়ি করেছিলাম, তখন হচ্ছে মাটি বাড়ি ছিল, তারপরেও কিন্তু আমরা আমাদের আর্থিক সমর্থক দিয়ে কিন্তু পাকা বাড়ি বানিয়েছিলাম। সরকারি যে দিচ্ছে কেন আমরা পাবো না, সেই নিয়ে কিন্তু এলাকার মানুষ কিন্তু বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে। ধন্যবাদ তোমায়। মানস প্রধান আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন এবং পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম রয়েছে এমনই অভিযোগে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। ভেজাল ভোজ্য তেল রাখার অভিযোগ, গোডাউনে হানা চাকদহ পুলিশের এবং ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। নদিয়ার শিমুরালীতে আটক গোডাউন মালিক। গোডাউন থেকে 15 কেজি তেল উদ্ধার করা হয়েছে। সুবল মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। সুবল, কি জানা যাচ্ছে এই অভিযান সম্পর্কে? দেখো, দীর্ঘদিন ধরে এনফোর্সমেন্টের কাছে একটি অভিযোগ ছিল যে ওখানে একটি গোডাউন আছে, যে গোডাউনে ভোজ্য তেল ভেজাল বিক্রি করা হয় বা সাপ্লাই করা হয়, এবং এই পরেই কিন্তু চাকদা সমাজ পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টর এনফোর্সমেন্ট যারা জেবি লোক তারা আসে এবং তারা প্রায় 5 ঘন্টা মতন তল্লাশি চালায়। সন্ধ্যে 6টা নাগাদ তারা 73টি 15 কেজি ওজনের টিন বাজেয়াপ্ত করে এবং ওই যে গোডাউন মালিক শান্তোষ সেনকে আটক করে। দীর্ঘদিন ধরেই যেটা জানা যাচ্ছিল, তিনি এই যে ভোজ্য তেলের মধ্যে ভেজাল করে এবং বিভিন্ন অন্য কোম্পানির তেলে ভেজাল নাম দিয়ে বিক্রি করতেন বলে অভিযোগ। যদিও এগুলি এই যে টিনগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এবং দেখা হবে এর মধ্যে কতগুলো টিনের ভেতরে কি ধরনের ভেজাল বা কি ধরনের মেশানো ছিল কেমিক্যাল, সেগুলো কিন্তু পরীক্ষা করা হবে। তারপরেই তার বিরুদ্ধে ব্যবস্থা করবে, তদন্ত করছে চাকদহ থানার পুলিশ। ধন্যবাদ তোমায়। সুবল মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। যোগাযোগের একমাত্র কাঠের সেতুর অবস্থা বেহাল। সেতু থেকে পড়ে গিয়ে জখম বেশ কয়েকজন। শিলাবতী নদীর ওপর সেতু সারাইয়ের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীদের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বান্দিপুরের 1 নম্বর পঞ্চায়েতের এই ঘটনা। যোগাযোগের একমাত্র কাঠের সেতু, সেটির বেহাল অবস্থা, যার কারণে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের মানুষজনকে। সেতু থেকে পড়ে বেশ কয়েকজন গ্রামবাসী জখমও হয়েছেন। শিলাবতী নদীর ওপর সেতু সারাই করা হোক এমনই দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এলাকাবাসীদের যেমনটা অভিযোগ যে দীর্ঘদিন ধরেই এই সেতুর বেহাল অবস্থা, সেক্ষেত্রে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বান্দিপুরের 1 নম্বর পঞ্চায়েতের এই ঘটনা। মধুসূদন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। মধুসূদন, সেতুর বেহাল অবস্থা, সেক্ষেত্রে গ্রামবাসীরা তারা সমস্যায় পড়ছেন, কি দাবি তুলছেন তারা? একদমই। দেখো অভিক, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লক এবং চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের শিলাবতী নদীর ওপর যে সংযোগ কাঠের সেতু, সেই কাঠের সেতুর একেবারে কিন্তু বেহাল অবস্থা। সেই সেতু থেকে বেশ কয়েকজন পড়ে কিন্তু গুরুতরভাবে তারা জখম হয়েছেন, এমনকি তারা ভুবনেশ্বর এবং কেউ কটকে তারা চিকিৎসাধীন রয়েছেন। আর এই ঘটনার পরেই কিন্তু এলাকার মানুষজন তারা কিন্তু রীতিমতো ক্ষোভ দেখান, আর সেই ক্ষোভেই কিন্তু সেই সেতুর নাম দেওয়া হয়েছে রাজ্য ডিয়ার লটারি সেতু। প্রথম পুরস্কার মৃত্যু, পাশাপাশি দ্বিতীয় পুরস্কার, এমনকি তৃতীয় পুরস্কার হিসেবেও ভাগ করে দিয়েছেন এলাকার মানুষজন। রীতিমতো তাদের যে ক্ষোভ, একাধিকবার প্রশাসনের আধিকারিকদের জানানো হয়েছে, পুরো বিষয়টি এখনো পর্যন্ত কোনোভাবেই সেই সেতু মেরামত করা হয়নি। সেতু থেকে পড়ে গিয়ে একাধিক মানুষজন তারা যেমন আহত হচ্ছে, কবে প্রশাসনের টনক নড়বে সেই বিষয়টিও তারা যেমন দাবি করছেন। তারা দাবি করছেন যে দ্রুত একটা সমস্যা, এই সমস্যার একটা সমাধান হোক। অভিক, ধন্যবাদ। মধুসূদন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। গুড মর্নিং কলকাতায় সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি। ইডির মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেন পার্থ। রিপোর্ট পড়তে সময় চান দুই বিচারপতি। সেই কারণেই পিছিয়ে গেল শুনানি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজত থেকে জামিনে বেরিয়ে এসেছেন অনেকে। এবার পালা পার্থর। একদিকে যেমন পার্থর জামিন নিয়ে আশাবাদী বিভিন্ন মহল, তেমনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন নিয়ে অনেক জল্পনাও দানা বেঁধেছে। এই আবহে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল পার্থর জামিন মামলার শুনানি। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলার শুনানি ছিল শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে। তবে সোমবার পিছিয়ে গেল শুনানি। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। শনিবার শীর্ষ আদালতে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেয় ইডি। পাল্টা রিপোর্ট জমা দেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীও। উভয় পক্ষের এই রিপোর্ট পড়ে দেখতেই সময় চেয়েছেন দুই বিচারপতি। ডিভিশন বেঞ্চ জানায়, দুপক্ষের রিপোর্ট খতিয়ে দেখার পরই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি শোনা হবে। পার্থ জামিনের আবেদন জানিয়ে তাঁর আইনজীবীর দাবি ছিল, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে কোনো নগদ উদ্ধার হয়নি। অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলেও তিনি জামিন পেয়ে গিয়েছেন। এছাড়াও এই মামলায় জেলবন্দি হিসেবে পার্থ সর্বোচ্চ সাজার 1/3 মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। অন্যদিকে ইডির আইনজীবীর দাবি, শিক্ষামন্ত্রী থাকাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের সময়ে শিক্ষাক্ষেত্রে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে। যদিও সুপ্রিম কোর্টে বলেছিল, চার্জশিট ফাইল না করে কাউকে এতদিন আটকে রাখা যায় না। সেক্ষেত্রে পরবর্তী শুনানিতে কি ছাড়া পাওয়ারও সম্ভাবনা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের? নজর সেদিকে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।